দর্শক দেখছেন ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারি, সাথে আছি রিয়াসাদ আজিম। আমরা কথা বলবো গত শুক্রবারে ঘটে যাওয়া যে নৃশংস ঘটনা ঘটেছে ক্রাইস্ট চার্চে, যেখানে অল্পের জন্য আসলে মৃত্যুর সাক্ষাৎ আলিঙ্গন থেকে রক্ষা পেয়েছে টিম বাংলাদেশ। আমাদের দলের জাতীয় দলের ক্রিকেটাররা খুব কাছাকাছি অনেক বড় কিছু ঘটে যেতে পারত। আল্লাহর অশেষ রহমত বা সৃষ্টিকর্তার অশেষ রহমত যে শেষ পর্যন্ত খারাপ কোনো অভিজ্ঞতা নিয়ে তাদের ফিরতে হয়নি। তারপরেও যে ভীতি সঞ্চার হয়েছে তাদের মনে, যে অভিজ্ঞতা নিয়ে তারা ফিরেছে, সেই ট্রমা থেকে বের হইতে নিশ্চিতভাবেই ক্রিকেটারদের অনেক সময় লাগবে। একই অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন বা কাছাকাছি একই অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছেন সেই সিরিজ কভার করতে যাওয়া বাংলাদেশের 7 সাংবাদিকও। তো আমরা আজ কথা বলবো এই বিষয়ে। আমরা আলোচনা করব যে নিরাপত্তার বিষয়গুলো রয়েছে, ক্রিকেটারদের মধ্যে যে আসলে প্রতিক্রিয়া তৈরি হয়েছে এই ঘটনার পর, তার পরবর্তী সময় আসলে বিশ্বকাপ প্রস্তুতিতে এর কোনো প্রভাব পড়তে পারে কি না। আমাদের সাথে আলোচনা করবার জন্য রয়েছেন দুজন চেনা অতিথি, ইশতিয়াক আহমেদ জাতীয় দলের সাবেক ক্রিকেটার, এবং আমাদের সাথে রয়েছেন কালের কণ্ঠের উপসম্পাদক এবং ক্রীড়া লেখক মোস্তফা আহমদ। দুজনকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আপনারা চাইলে আমাদের আয়োজনে অংশগ্রহণ করতে পারেন, আমাদের স্ক্রিনে দেখার নম্বরে ফোন করে আপনাদের মতামত জানাতে পারেন, এবং একই সাথে এই বিষয় থেকে বের হওয়ার জন্য আসলে যে বিষয়গুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে ক্রিকেটারদেরকে মানসিকভাবে চাঙ্গা থাকা, নিজেদেরকে ব্যস্ত রাখা পারিবারিকভাবে, এই ব্যাপারগুলো নিয়ে আসলে আলোচনা হচ্ছে। সে বিষয়ে আপনারা আপনাদের সুচিন্তিত মতামত জানাতে পারেন। গতকাল দল বাংলাদেশে ফিরেছে 10টা 40 মিনিটে। আমাদের জাতীয় দলের ক্রিকেটারদের বহনকারী বিমান ঢাকায় অবতরণ করে, এবং তারপর সংক্ষিপ্ত প্রতিক্রিয়া জানিয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ, যিনি ভারপ্রাপ্ত অধিনায়কের দায়িত্বে ছিলেন টেস্ট সিরিজে, এবং বিসিবি সভাপতি নাজমুল হাসান। আমাদের একটি রিপোর্ট রয়েছে, সেই রিপোর্ট দেখে আমরা মূল আলোচনায় যাব। চেনা বিমানবন্দরে অচেনা এক একটি মুখ, যে মুখে দীর্ঘ ভ্রমণ ক্লান্তির প্রতিচ্ছবি। তবে সবকিছু ছাপিয়ে ভয় আর আতঙ্ক জয় করে ফেরার স্বস্তিও যে তাতে ঠাঁই পেয়েছে। মাহমুদুল্লাহ, তামিম, মুশফিক, মেহেদী, তাইজুলরা ভাগ্যবান। সৌভাগ্যের পরশেই ক্রাইস্টচার্চ হামলা থেকে রক্ষা পেয়ে সুস্থ স্বাভাবিকভাবে ফিরেছেন প্রিয় মাতৃভূমিতে। আর তাদের পাশে থাকতে, মানসিক সমর্থন জোগাতে বিমানবন্দরে হাজির ছিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন আর ক্রিকেট বোর্ড পরিচালকরাও সঙ্গী হয়েছিলেন। ক্রিকেট কর্তা আর সাংবাদিকদের ভিড়ে জনাকীর্ণ অবস্থা ভিআইপি লাউঞ্জ। মানসিকভাবে ভেঙে পড়া ভারপ্রাপ্ত অধিনায়ক মাহমুদুল্লাহ ঠিকমতো কথাই বলতে পারছিলেন না। আমরা কি দেখেছি আর এটা ডিসক্রাইব করার মতো না। আমাদের টিমের সবাই সারা রাত আমরা ঠিকমতো ঘুমাতেও পারিনি। যখনই রুমের মধ্যে ছিলাম তখন শুধু একটাই কথা চিন্তা হচ্ছিল যে আমরা কতটুকু ভাগ্যবান। দেশবাসীর কাছে সবার কাছেই দোয়া থাকবে যেন আমাদের জন্য দোয়া করে, এবং আমাদের এই মানসিক অবস্থাটা থেকে যেন আমরা তাড়াতাড়ি বের হতে পারি। ক্রিকেটারদের সেই সময়টা দিতে চান বিসিবি বস। পরিবারের সাথে যত থাকবেন তারা, তত দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরে আসবেন আশা নাজমুল হাসানের। মানসিকভাবে তারা ভেঙে পড়েছে অনেকেই। খেলাধুলা নিয়ে এই মুহূর্তে কোনো চিন্তা ভাবনা করতে না, ফ্যামিলির সাথে সময় কাটাতে। আর আমরা আছি, আমাদের সাথে যখন যদি কারো কোনো সহযোগিতা লাগে তাহলে তো আমরা আছি। মাত্র কয়েক মিনিট স্থায়ী হলো সংবাদ সম্মেলন, কিন্তু ক্রিকেটারদের নতুন জীবন পাওয়ার গল্পগুলো যেন সময়টাকে থামিয়ে দিয়েছিল। 15 ক্রিকেটারের সবাই ফিরেছেন একসঙ্গে, সেটাই বাঁচিয়ে রাখলো বাংলাদেশের ক্রিকেট স্বপ্নকে। আমরা রিপোর্টটি দেখছিলাম ইশতিয়াক ভাই, একদিক থেকে স্বস্তি যে অবশেষে দল বাংলাদেশে একটা স্বস্তির জায়গা। আবার মাহমুদুল্লাহ রিয়াদের কথা বলার ধরন, ক্রিকেটারদের মধ্যে যে টায়ার্ডনেস, ক্লান্তি, ভীতি ছাপ, সবকিছু মিলে একটা অস্বস্তিও কাজ করে নিশ্চয়ই। হ্যাঁ, প্রথমত আল্লাহর অশেষ রহমত যে এরকম একটা ঘটনা থেকে বেরিয়ে আসা, এটা আসলেই এটা আল্লাহর ইচ্ছা ছিল, আল্লাহর রহমত ছিল। এবং এটাতে যেটা হচ্ছে যে নতুন একটা ঘটনার এখন একটা অবতারণা হচ্ছে। এই যে হোয়াইট সুপ্রিমেসি, রাইট উইং, এটা কিন্তু সন্ত্রাস, এই যে যুগে আমরা যাচ্ছি, সন্ত্রাস অবশ্যই একটা ইস্যু। আমার মনে হয় এখন একটুখানি বাতাস পাল্টাচ্ছে। যাই হোক, এটা আমাদের বিষয় না, এটা আলোচনার বিষয় না। বাট যেটা হচ্ছে যে এদের মধ্যে প্রথমত একটা যে ট্রমা যাবে, এটা কিছুদিন সময় লাগবে। সব ইয়াং ছেলেপেলেরা, একদম প্রত্যক্ষদর্শী তারা। এটা খুব সহসা এখান থেকে বের হওয়া যাবে না। বাট দেন अगेन I would like to think that তারা প্রফেশনাল ক্রিকেটার্স,
টাফ গাইজ, তারা এটার থেকে ইটস এ নিউ লিজ অফ লাইফ। অথবা এখানে যখন নেক্সট মাঠে নামবে তারা নতুন জীবন নিয়ে নামবে, এটার একটা পজিটিভ দিকেও আমরা যদি দেখি যে তখন তাদের মানে ডেভেলপমেন্ট শক্তিটা অনেক বেশি হওয়ার অনেক ইয়ে হবে। তবে মোহাম্মদুল্লাহ রিয়াদ played a captain's innings also there outside of the ground, কারণ তার সেই প্রেস কনফারেন্সের ডিলের কারণে যদি আমরা যদি ওভাবে অ্যানালাইজ করি যে আল্লাহর কি কুদরত যে তার সেই টুপিটার ঘটনা থেকে শুরু করে প্রেস কনফারেন্সের ডিলের থেকে শুরু করে, যাই হোক এগুলা হচ্ছে কি সব সিরিজ অফ ইভেন্টস, কিন্তু পুরোটাই আলটিমেটলি ভালো হয়েছে যে এখান থেকে বোর্ড প্রেসিডেন্টও বলেছেন এবং মাননীয় প্রধানমন্ত্রীও উনিও বলেছেন যে আগামীতে বাংলাদেশ যখন দল যাবে তখন তাদের নিরাপত্তার ব্যাপারে যেন নিশ্চিত করা হয়। এবং এখন আমরা একটা পজিশনে এসেছি যখন কিনা আমরা উই ক্যান নাও টেল দি আওয়ার ফরেন কাউন্টার পার্টস আর হোস্ট কান্ট্রিজ। এই জায়গায় আমি একটু প্রশ্ন করতে চাই ভাই, মানে ধরেন নিরাপত্তা নিশ্চিত এখানেও যদি থাকতো, এই জায়গায় তো আলটিমেটলি ধরেন 2 জন 4 জন 5 জন পুলিশ ধরেন সর্বোচ্চ নিরাপত্তায় থাকতো, কিন্তু বাংলাদেশ দল তো আলটিমেটলি 3টা ভাগে ছিল, একটা ছিল মাঠে, একটা ছিল হোটেলে, একটা হচ্ছে আপনার নামাজে যাচ্ছিল। কতটুকু আলটিমেটলি এরকম সাডেন অ্যাটাকে নিরাপত্তা দেওয়া সম্ভব, যেখানে হচ্ছে পুরো প্ল্যানটা একজন ইন্ডিভিজুয়াল করেছে, নট আ গ্রুপ অফ পিপল অর গ্যাং? এখানে অ্যাওয়ারনেসের ব্যাপার এখন এই নিউজিল্যান্ডের মতো দেশে, এত শান্তিপ্রিয় দেশে এটা কেউ কোনোদিন কেউ অনুমান করতে পারেনি। প্লাস অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড কর্তৃপক্ষের ওয়াচ লিস্টে ছিল না। সুতরাং ইউর রাইট, এটা যে তিন জায়গায় নিরাপত্তা কতই বা করবে। আমার কথা হচ্ছে যে অ্যাওয়ারনেসটা, এটা আমরা যেভাবে বাংলাদেশ যেভাবে আমরা গুরুত্ব দেই বিষয়টাকে, রাইট, অন্যদেরকে আমাদের মানে চুল ছেঁড়া বিশ্লেষণ হয় যে কিভাবে আমরা নিরাপত্তা যেন দিতে পারি। সামান্য অফিসিয়ালসরা যারা আসে তাদেরকেও আমরা যেভাবে যদি বলি রয়্যাল ট্রিটমেন্ট দেওয়া হয়, আই উইল নট বি আউট অফ প্লেস টু সে দ্যাট। আমার মনে হয় যে এখান থেকে এটা ওরাও বুঝবে যে আমাদের এখানে যখন মসজিদের থেকে তারা যখন ফেরত যাচ্ছিল there was no security। আমি এটা বিশ্বাস করতে পারি না যে এরকম এমন একটা ঘটনা, ছেলেরা নিজেরাই চলে যাচ্ছে এখানে জীবন বাজি রেখে, তারা নো সিকিউরিটি ওখানে, কারণ এটা ব্যবস্থা কোনো সময় ওরকম চিন্তাও করতে পারেনি। আসলে এখানে যদি আমরা দোষ দেওয়ার চেষ্টা করি সেটা আমার বোধ করি ঠিক হবে না, কারণ কোনো সময় নিরাপত্তার ওখানে ক্রাইম রেট ইজ ভেরি লো অ্যাজ ইউ অল নো। আর এরকম একটা যে ঘটনা ঘটবে এটা তো পিস লিভিং এর ক্যাটাগরিতে সম্ভবত 2 নম্বরে রয়েছে। এটা আমার মনে হয় যে এটাকে একটা বিচ্ছিন্ন ঘটনা হিসাবে, অন্তত নিউজিল্যান্ডে যেটা ঘটেছে সেটাকে বিচ্ছিন্ন ঘটনা হিসাবে, এটা বিচ্ছিন্ন ঘটনা আদারওয়াইজ না, বাট ইন নিউজিল্যান্ডের প্রেক্ষাপটে ইট ইজ। বাট as far as the cricket board is concerned and as far as ICC is concerned, যে নিরাপত্তাটুক যে কতখানি গুরুত্বপূর্ণ, আমি মনে হয় এটা এখানে অনেক কিছু বেরিয়ে আসবে এবং নতুন নতুন পদক্ষেপ নিশ্চয়ই নেওয়া হবে, বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। মামুন ভাই, আমি একটু দুরকম বিষয় জানতে চাই। একটা হচ্ছে যে ধরেন গতকাল ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা বলছিলেন যে প্রত্যেক বোর্ডের দায়িত্ব হচ্ছে যখন যারা অ্যাওয়ে ট্যুরে আসে তাদেরকে নিরাপত্তা নিশ্চিত করা। ডেফিনেটলি খুব রাইটলি সেড যে বিসিবি দায়িত্ব পালন করবে যখন অস্ট্রেলিয়া বা নিউজিল্যান্ড বাংলাদেশে যেমন আসবে, একইভাবে নিউজিল্যান্ড ক্রিকেটের দায়িত্বটা হচ্ছে সেরকমভাবে বাংলাদেশ দল যখন তাদের ট্যুর করবে। কিন্তু এই কাঠামোটা তৈরি হয় আলটিমেটলি তাদের আসলে নিরাপত্তার স্ট্রাকচারটা কেমন, তাদের প্র্যাকটিসটা কেমন, এটার উপরে। সেই জায়গা থেকে আসলে আমরা যেরকম এক্সপেক্ট করছি নিরাপত্তা, সেটা কি আসলে দেয়া সম্ভব ছিল কিনা, এটা একটা। দ্বিতীয় ব্যাপার যেটা, সেটা হচ্ছে যে আমরা খেয়াল করি যে আসলে বাংলাদেশে বিশেষ করে বিভিন্ন দলগুলো যখন খেলতে আসে, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, বিশেষ করে হোয়াইট সুপ্রিমেসি দিয়ে তিনি শুরু করেছিলেন ইশতিয়াক ভাই, সেই দলগুলোর চাহিদাটা অনেক বেশি থাকে। আবার আমরা যখন যাই সেভাবে আসলে আমরা দৃশ্যমান দেখি না, অত চাহিদা আসলে থাকে না, চাহিদাও থাকে না, আমরা দেখিও না। সেই জায়গাটাই কি আলটিমেটলি এখানেও কি হোয়াইট সুপ্রিমেসির ইস্যুগুলো চলে আসে কিনা, যে আমরা হচ্ছে কিছুটা হলে আন্ডার ডেভেলপ কান্ট্রি, ক্রিকেটিং নেশন হিসেবে খুব একটা উঁচু লেভেলের না, সেই বিষয়টা একটু জানতে চাই। অফকোর্স আসে, অফকোর্স এটা দুই রকমই আসে। প্রথম কথা হচ্ছে যে কোনো জায়গায় যখন আপনি ডিলিংসে বসবেন, যার স্ট্রেংথ বেশি, সেটা ফিনান্সিয়াল স্ট্রেংথ হোক, সেটা পলিটিক্যাল স্ট্রেংথ হোক, সেটা ডিপ্লোম্যাটিক স্ট্রেংথ হোক, সেই কিন্তু ডিকটেট করে, সেই কিন্তু টাইম ডিকটেট করে, এবং যে তুলনামূলক টেবিলের এই পাশে থাকে সে যতটা সম্ভব আদায় করার চেষ্টা করে। ইটস দ্যাট।
এখন ধরেন এখানে আমরা যদি প্র্যাগমেটিক ওয়েতে চিন্তা করি, নিউজিল্যান্ড নিয়ে এই যে আমরা এখন নিউজিল্যান্ডের নিয়ে আমরা বলছি অনেক কথা নিরাপত্তা, এক সপ্তাহ আগে তো আমরা বলি নাই কেউ। একদম। আমি নিউজিল্যান্ডে ট্যুর করেছি, আরো অনেকে করেছেন, কেউ কিন্তু বলেনি। আমাদের ক্রিকেট বোর্ড লোকজন করেছেন, কেউ করেনি, কারণ ওইখানে সেন্স অফ সিকিউরিটি অন্যরকম। ওইখানে মনে হয় যে এটা সিকিউর জায়গা, এবং ফলে ওইখানে যে পুলিশ সঙ্গে নাই, পুলিশ তো আগেও কখনো সঙ্গে ছিল না, কিন্তু বাংলাদেশ টিম তো কমপ্লেন করে না, এই কারণে করে নাই যে ওইটা আসলে কখনো দরকারই মনে হয় না। এবং কোন স্পেসিফিক টিমের ক্ষেত্রে যে পুলিশ খুব বেশি সঙ্গে থাকে তাও না। এখানে এখন মনে করেন যে বাংলাদেশের আসার ক্ষেত্রে বা পাকিস্তানে যেমন ধরেন আমরা পাকিস্তানে যাওয়ার ক্ষেত্রে কিন্তু আমরা অনেক রকম প্রশ্ন তুলি। রাইট। এই প্রশ্নগুলো আমরা কেন তুলি কারণ হচ্ছে পাকিস্তানের যেহেতু এক ধরনের নিরাপত্তা নিয়ে একরকম প্রশ্ন আছে, নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া তুলি না, কারণ তাদের এই প্রশ্নটুকু সেন্স অফ সিকিউরিটি ডিফারেন্ট। এখন দেখেন আপনি একটা প্রশ্ন করেছেন যে এরপর কি হবে। এখন নিউজিল্যান্ড ঘটনাটা ঘটলো, এবার নিউজিল্যান্ডে তার আগে ঘটলো নরওয়েতে। নরওয়ে এবং নিউজিল্যান্ডে কেন ঘটলো? এই দুটো দেশ তুলনামূলক ইউরোপের সবচেয়ে জায়গাটায় হচ্ছে নরওয়ে, এবং এইসব দেশে কিন্তু এরকম ঘটনা সহজ, কারণ যেহেতু তুলনামূলকভাবে দৃশ্যমান নিরাপত্তা বা নাই, এবং যেহেতু মানুষ সিকিউর মনে করে কারণে নিরাপত্তা ব্যবস্থা অত স্ট্রং থাকে না, ফলে যে কোনো ইন্ডিভিজুয়াল একটা ঘটনা কিন্তু ঘটিয়ে ফেলতে পারে। এটা ফলে নরওয়েতে ঘটিয়েছে এবং নিউজিল্যান্ডে ঘটিয়েছে, এখন থার্ড যে দেশ সেখানেও ঘটতে পারে। কিন্তু এই দুটোর পর যেটা হবে, অন্য দেশগুলো সতর্ক বা সাবধান হবে। আমাদের পয়েন্টে যে কথাটা আপনি বলেছেন, ওদের দেশের নিরাপত্তা বোধটা একটু অন্যরকম মানে কি, আমাদের দেশে যে কোনো কিছুর নিরাপত্তা অ্যাপারেন্টলি মানুষকে খুশি করার মতো নিরাপত্তা দেওয়া খুব সহজ। বাংলাদেশে একটা ঘটনা ঘটলো, সঙ্গে সঙ্গে 5টা রাস্তা বন্ধ করে দিলেন, 2 পুলিশকে নিয়ে আসলেন, ওই পুলিশের অন্য কোনো দায়িত্ব আছে কিনা, দৃশ্যমান নিরাপত্তা অনেক বেশি হ্যাপি হয় মানুষ। এবং আমাদের দেশে একটা জিনিস হয়েছে কি, যে ভিআইপিদের মানে নিরাপত্তা দেওয়ার বিষয়ে বাকি মানুষ শেষ হয়ে যায়, কিচ্ছু যায় আসে না, আমরা মানুষও মেনে নেই, আমাদের সিস্টেমও মেনে নেই। কিন্তু নরওয়ে, সুইজারল্যান্ড, ইউরোপের যে তাদের যে নিরাপত্তা সংক্রান্ত যে ধারণা, সেই ধারণার সঙ্গে এটা ঠিক ম্যাচ করে না। তাদের ধারণা হচ্ছে যে নিরাপত্তা হবে, ভিআইপিদের জীবনও খুবই গুরুত্বপূর্ণ, একই সঙ্গে সাধারণ মানুষের জীবনও গুরুত্বপূর্ণ, এবং ভিআইপিদের নিরাপত্তা দিতে গিয়ে সাধারণ মানুষের জীবন যেন আক্রান্ত না হয়। ওদের নিরাপত্তার সিস্টেমটা হচ্ছে এরকম যে আমি নিরাপত্তা দিব, কিন্তু নিরাপত্তার বাড়াবাড়িতে যেন জীবন আক্রান্ত না হয়, বা গুরুত্বপূর্ণ ব্যক্তির নিরাপত্তা দিতে গিয়া যেন সাধারণ জিনিস আক্রান্ত না হয়, এই জন্য অথবা ভীতি যেন তৈরি না হয়। এখন এই জন্য যে বাংলাদেশ টিম যে গেলে বা যে আমাদের 5টা পুলিশ দিতে হবে বা অস্ট্রেলিয়া টিম এটা চাইবে, এই চাওয়ার জায়গা নেই, কারণ তারা তাদের নিরাপত্তা তাদের সিস্টেমের জায়গায়। তাদের প্রধানমন্ত্রীর বাড়ির সামনে কিন্তু আপনি খুব বেশি লোক থাকে না, মানে নিউজিল্যান্ডের মন্ত্রীরা আমরা দেখেছি যে সাধারণভাবে তারা মুভ করেন, ইংল্যান্ডের মন্ত্রী। ফলে হচ্ছে কি, তখন আপনি যখন ক্রিকেট টিম যাবেন, আপনি যদি বলেন তাদের উদাহরণ থাকে যে আমার মন্ত্রীরা এই করেছে, কাজে নাই। এখন কোয়েশ্চেন ইজ দ্যাট যে এতদিন পর্যন্ত বিষয়টা এরকম ছিল, এতদিন পর্যন্ত বাংলাদেশের আসলে বার্গেন করে কোনো চিপ ছিল না যে আমাদের এই নিরাপত্তা দিতে হবে। এখন কিন্তু সুযোগটা হলো, এরপর যখন আমরা বসবো তখন কিন্তু আমরা এটা বলতে পারবো এই ঘটনা দেখে যে তোমাদের সব ঠিক আছে, খুব ভালো নিরাপত্তা ব্যবস্থা দিতে, কিন্তু আরেকটু হলে আমার টিমেই হতো, তোমার এই হচ্ছে, কাজেই আমার টিমকে এবার এই 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 দিতে হবে, এরকম জায়গায়। ফলে এই ঘটনাটা ইন এ ওয়ে আমাদের জন্য ধরেন যে খারাপ হয়েছে, কিন্তু একদিক থেকে বার্গেন করার জন্য একটা সুযোগ তৈরি করেছে, একটা জায়গা তৈরি হয়েছে। আমরা নিরাপত্তার জায়গা থেকে আমরা চাইতে পারি, এবং গুড থিং ইজ দ্যাট এট দ্য কস্ট অফ নাথিং এই সুযোগটা তৈরি হয়েছে। মানে মেন্টাল ট্রমাটুকু বাদ দিলে আমাদের ফিজিক্যাল কোনো লস করে কিন্তু আমাদের ওই জায়গায় যেতে হয়নি, আমরা এই সুযোগটা পেয়েছি। ফলে এই সুযোগটাকে কাজে লাগানো। আর দেখেন একটা জিনিস সবসময় মনে রাখতে হবে, যখন এরকম কোনো ঘটনা ঘটে, তাদের 2টা ঘটনা ঘটে, নিরাপত্তা স্ট্রং হয়, একের সঙ্গে না ইয়াও তৈরি হয়। যেমন ধরেন এই যে বাংলাদেশ টিম 3 ভাবে মুভ করছিল, এরপর কিন্তু বাংলাদেশ টিম আর 3 ভাবে মুভ করবে না, একদমই না। এরপর বাংলাদেশ টিম রাতের বেলা যখন নিউজিল্যান্ডে বেরোনোর আগে লিয়াজো অফিসারকে ইনফর্ম করবে, কেউ একা খেতে যাবে, মানে নিজেদের মধ্যে আসলে এটা আত্মশুদ্ধি জায়গাটা, এটা যে কোনো জায়গা আপনি যদি শুনেন যে কোনো একটা জায়গায় একটা ঘটনা ঘটেছে, কোনো একটা মার্কেটে, এরপর ওই মার্কেটে হয়তো আপনি ভিজিট করবেন না, বা ভিজিট করলে আপনি নিজেই কিন্তু নিজেকে একদম নিরাপত্তার মধ্যে থাকবেন। ফলে ওইটাও কিন্তু গুরুত্বপূর্ণ, কারণ নিরাপত্তা কি 100% নিরাপত্তা কখনো কোথাও কোনোভাবেই মানে আসলে ফুলপ্রুফ না আসলে কোন নিরাপত্তা। আর এখন ইউরোপে যে প্যাটার্নে হচ্ছে, এটা হচ্ছে কি, ধরেন অর্গানাইজ যদি কোনো গ্রুপ থাকে, সেই গ্রুপের এগেইনস্টে আপনি কমব্যাট করলেন, কিন্তু যদি একজন ইন্ডিভিজুয়াল করে, যে ইন্ডিভিজুয়াল ধরেন যে কোনো সন্দেহ করে আপনার মতো একজন ইন্ডিভিজুয়াল, আমরা দেখছি ইউরোপের যে ঘটনাগুলো ঘটছে, এখন এটার জন্য কাউন্টার করার জন্য নিশ্চয়ই ওরা কোনো থিওরি বের করবে, এবং সেই থিওরির মধ্যে আসলে ক্রিকেটের নিরাপত্তা পড়বে। কিন্তু আমি মনে করি গুরুত্বপূর্ণ আমাদের ক্রিকেট বোর্ড এখন থেকে আমাদের প্লেয়ারদের বোঝাতে হবে, যখন অন্য দেশের সঙ্গে আলোচনা করবে তখন যে আমাদের নিরাপত্তা নিয়ে আমাদের প্লেয়ারদের বোঝাতে হবে যে আমাদের ক্রিকেট বোর্ড বা আমাদের অভিভাবক সংগঠন আমাদের নিরাপত্তা নিয়ে কনসার্ন, যেটা ক্রিকেট বোর্ড খুব দ্রুত ফিরিয়ে এনে যেটা একটা বিশ্বাস স্থাপন করেছে, এটা করতে হবে। আর আমাদের নিজেদের নিরাপত্তা সংক্রান্ত যে বোধ, নিউজিল্যান্ডে গেলে আমি নিরাপদ, অস্ট্রেলিয়া গেলে এই জায়গা থেকে নিজেদের মধ্যে আসলে বোধ তৈরি হতে হবে। গতকাল সিএনএন একটা রিপোর্ট করেছিল, আমরা দেখছিলাম বিভিন্ন টেলিভিশনে স্ক্রলে, অনেক পত্রিকা এসছে যে এই ঘটনা ঘটানোর কয়েক মিনিট আগে আসলে যিনি হামলাকারী কিংবা যিনি এই ঘটনা ঘটিয়েছেন, সেই সন্ত্রাসী নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর দপ্তরে এই ব্যাপারটি তার ম্যানিফেস্টো পাঠিয়েছিলেন মেইলের মাধ্যমে। তো তারপরেও আসলে
প্রপার অ্যাকশন হয়নি, ঘটনা ঘটার অনেক পরে পুলিশ যেতে দেখেছে, এবং বিসিবি প্রেসিডেন্ট তিনিও আসলে এই ব্যাপারটা নিয়ে বলেছিলেন যে আসলে ঘটনা ঘটার আলটিমেট রিয়াকশনটা যেভাবে ধরা হচ্ছিল, কিন্তু সেই রিয়াকশন টাইমের তুলনায় তাদের অ্যাকশনটা অনেক পরে হয়েছে। আপনার কি মনে হয় যে কিছুটা হলেও কি মানে আমি পিসফুল একটা কান্ট্রিতে বসবাস করছি, কিংবা পিসফুল একটা কান্ট্রি লিডার কিংবা নিরাপত্তা সংস্থা, এই আরামের জায়গাটা তৈরি হয়ে যাওয়ার কারণেই কি আসলে জিনিসটা অনেকটা চোখের আড়ালে চলে গেছে? কারণ অ্যাটাক হওয়ার আগে কিন্তু জানানো হয়েছে। এই যে আমি কিছুক্ষণ আগে যেটা বলছিলাম যে অবশ্যই এটা আমাদের পার্ট অফ ডিসকাশন না, কিন্তু তারপরে চলে আসবে। এখন এই যে টেররিজম কিংবা এক্সট্রিমিজম কিংবা ফান্ডামেন্টালিজমের এখন একটু বাতাসটা একটু অন্যদিকে বইবে, কিন্তু ইট উইল স্টিল রিমেইন আ গ্লোবাল ইস্যু। আগে যেরকম ছিল ইসলামোফোবিয়া, মুসলমান বলতেই টেররিস্ট, এখন একটু শিফট অফ উইন্ড যদি বলে, চেঞ্জ উইন্ড অফ চেঞ্জ অর চেঞ্জ অফ উইন্ড, হোয়াট এভার ইউ সে, এখন এই সো কল হোয়াইট সুপ্রিমেসি এবং রাইট উইং এর দিকে যাবে। এটা আমি কিছুক্ষণ আগেও বাসা থেকে আসার আগে দেখছিলাম CNN এর একজন নিউজিল্যান্ডের একজন মুসলমান কমিউনিটির একজন শীর্ষ নেত্রীর সাথে ইন্টারভিউ। তো ওনাকে বলা হচ্ছে যে নিউজিল্যান্ডে এই কমিউনিটির এত সুন্দর সংমিশ্রণ এবং সবাই খুব সহানুভূতিশীল আপনাদের প্রতি, তো নিশ্চয়ই আপনি কিছুটা হলেও এখানে একটা পাচ্ছেন, সান্ত্বনাবোধ নিশ্চয়ই করছেন যে সবাই এখানে আপনাদের সাথে, সবাই ইটস আ গুড ব্লেন্ড অফ কমিউনিটি। তখন উনি বললেন যে অ্যাকচুয়ালি এই জিনিসটা আমরা আশঙ্কা করছিলাম যে আপরাইজ অফ সাচ গ্রুপ, এবং এটা সরকারের তারা জানিয়েছিল। আফসোস করে এটাও বললো যে ইট ইজ নাও টু লেট। সরকার তখন যখন রিয়েলাইজ করার তখন রিয়েলাইজ করে নাই, কারণ আমরা তাদেরকে বলছিলাম যে এরকম একটা কিন্তু হতে পারে, আশঙ্কা আছে। তো বাট বললো যে এখন যদি আই এম শিওর, এবং নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী যেভাবে এগিয়ে এসছেন, আমার মনে হয় এটা একটা মানবতাবোধ থেকে শুরু করে অনেক ব্যাপারে আসলে আমার মনে হয় ইট উইল বি আ গ্লোবাল ইস্যু, এবং এটা সব ক্ষেত্রে প্রত্যেকটা আমার মনে হয় খেলাধুলা নিয়ে প্রত্যেক সামাজিক প্রেক্ষাপটে এই জিনিসটা একটা আমার মনে হয় খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। সেই জন্য আমার বিশ্বাস যেটা ICC will also consider it and take it as one of their major agendas in the coming days. এবং ওয়ার্ল্ড কাপ যেহেতু আসছে, সেই কারণে ICCর জন্য আসলে এই ব্যাপারটা নিয়ে কাজ করার সুযোগ থাকবে। আমরা একটা ফোনও নিয়ে আপনার কাছে একটা প্রশ্ন নিয়ে আসবো। আমাদের সাথে একজন দর্শক রয়েছেন, দর্শক নাম জানিয়ে প্রশ্ন অথবা মতামত জানান। জি, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আমি অধ্যাপক আজিজুর রহমান আজম লক্ষ্মীপুর থেকে বলছি। জি, আপনার প্রশ্ন বলুন। ঘাতক যখন ফেসবুক পোস্টে পোস্ট দিয়েছে যে এরকম একটা অ্যাটাক করবে, তখন নিউজিল্যান্ড পুলিশ এরকম একটা উন্নত রাষ্ট্র, এদের প্রধানমন্ত্রী, এদের সমস্ত যে সিকিউরিটি, এরা কেন নেগলেক্ট করলো? কেন আমরা ডেভেলপিং কান্ট্রি বলে এটা যদি অস্ট্রেলিয়া হতো, এটা যদি ইন্ডিয়া হতো, তাহলে এটা তো অন্যভাবে দেখতো। তাহলে আমরা দেখছি দুইটা ভাগে বিভক্ত, একটা আন্ডারডেভেলপড কান্ট্রি আর একটা ডেভেলপড কান্ট্রি। না, নিশ্চয়ই সেরকম হবে না, কারণ তার দেশের রেপুটেশনও খুব বাজে অবস্থায় চলে গেছে এটার ফলে। মামুন ভাই, আপনি কি? না, প্রথম কথা হচ্ছে কি, এখানে দেখেন অনেকগুলো ইস্যুজ আছে, আমরা তো মিলিয়ে ফেলছি। সেটা হচ্ছে এটা কিন্তু ক্রিকেটের উপর অ্যাটাক না, একদমই না। ক্রিকেটের উপর অ্যাটাক যদি থাকতো ডেফিনেটলি ওয়েট করতে যে ক্রিকেটাররা কখন মসজিদে যাবেন। কোইন্সিডেন্টালি আমাদের ক্রিকেটার এখানে পড়ে যাচ্ছে না, ইটস এ লার্জার ইস্যু, এটা গ্লোবাল টেরোরিজমের ইস্যু। সেই টেরোরিজম ইস্তাকবে যেটা বললেন তার রূপ বদলাচ্ছে। আগে ছিল টেরোরিস্ট মানে হচ্ছে ইসলামিস্ট টেরোরিস্ট, এবং বিষয়টা তাই ছিল যে ইসলামিস্ট যারা বিভ্রান্ত ইসলামিস্ট যারা, তারা মৌলবাদ, হ্যাঁ, তারা অ্যাটাক করছিল ইউরোপের দেশগুলোতে যে মুসলমানদের অধিকার প্রতিষ্ঠার জন্য, মুসলমান নিধনের প্রতিবাদে, এবং তাতে কিন্তু সাধারণ মানুষই মারা যাচ্ছিল। এখন যেটা হচ্ছে ওইটার এগেনস্ট, এবং যেহেতু ইমিগ্রেন্টরা ওই সব সাইডে বেড়ে যাচ্ছে, ফলে রাইট উইং পার্টিগুলা ইউরোপে কিন্তু এখন বেশিরভাগ রাইট উইং পার্টিগুলো জিতছে ইলেকশনে। তারা এইটাই ইমিগ্রেন্টদের ভয় দেখে, যে ইমিগ্রেন্টরা আসছে, তারা আমাদের সোসাইটি দখল করে নিচ্ছে, তারা আমাদের অ্যাটাক করছে, আমরা আনসেফ, এটা দেখে কিন্তু ইউরোপ মানে ফার্স্ট ওয়ার্ল্ড আমি বলছি, রাইট উইংরা জিতছে। এখন কোয়েশ্চন ইজ দ্যাট যে রাইট উইং পলিটিক্যাল পার্টিগুলা এদেরকে আসলে এক ধরনের মৌনভাবে হলেও এক ধরনের পেট্রোনাইজ করছে কিনা। পেট্রোনাইজ করছে কারণ তারা তাদের ক্ষমতায় যেতে পারছে। এটা হচ্ছে ইউরোপের এখনকার ফেনোমেনা। এবং যখনই পলিটিক্স কোনো কিছু ঢুকে যায় এবং তাকে সাপোর্ট করে, তখনই না যে কোনো জিনিস আসলে অনেক বড় আকার ধারণ করে। তখনই হচ্ছে যে অনেক রকম মানে পলিটিক্যাল এবং সোশ্যাল ইকুয়েশন চলে আসে। এটা হচ্ছে এর একটা দিক। আর দ্বিতীয় দিক যেটা বললেন যে দেখেন এখানে কিন্তু যে বাংলাদেশ টিম, অস্ট্রেলিয়া টিম ছিল কিনা, যেহেতু ক্রিকেট বা ক্রিকেটের টার্গেট ছিলেন না, কাজেই এই প্রশ্ন আসলে তোলা যায় না। এই প্রশ্ন তুললে জিনিসটাকে আসলে একটু মানে আমরা খুব ছোট জায়গায় নিয়ে আসা হয়, নিয়ে আসা হয়। এবং লজিক্যালি চিন্তা করলে নিউজিল্যান্ডে যেরকম হচ্ছে,
যে বাংলাদেশের ক্রিকেটাররা বা যদি ক্রিকেট টার্গেট হতো যে কোনো সময় অ্যাটাক করা যায়, কারণ এখানে আপনি দেখেন দর্শকরা নিশ্চিন্তে মাঠে ঢুকতে পারে, জি খুবই ইজি দর্শকরা ঢুকতে পারে। ইভেন ক্রিকেটাররা কিন্তু প্রথমবার না যে নামাজ পড়তে ওই সময়টাই গিয়েছিলেন, খুব ওপেনলি প্র্যাকটিস হয়। যখন বাংলাদেশ আগের দিন প্র্যাকটিস করে, সেই প্র্যাকটিসে কিন্তু সেই অর্থে কোনো সিকিউরিটি থাকে না, ওই বাংলাদেশ টিম একা প্র্যাকটিস করে, হয়তো একজন লিয়াজ অফিসার সঙ্গে থাকে, এবং যে কেউ ঢুকতে পারে, যে কোনো নিউজিল্যান্ডের যে কোনো লোক এখানে ঢুকতে পারে। ফলে এটা খুব বেশি বড় ইস্যু না যে অস্ট্রেলিয়া থাকলে তো বাংলাদেশ থাকলে, কারণ এর সঙ্গে আসলে এর ওই অর্থে সম্পৃক্ততা নাই। কিন্তু আমাদের পয়েন্ট ইজ দ্যাট যেহেতু ওইসব দেশে খেলা হবে, এবং ওইসব দেশের সেফটি যেহেতু নিয়ে আগে আমরা নিশ্চিত ছিলাম, এবার যেহেতু খুব ক্লোজ ছিল আসলে ঘটনাটা, ফলে আমাদেরকে এটা নিয়ে কনসার্ন শো করতে হবে। কিন্তু আসলে এইটা ঠিক আমাদের একান্ত আমাদের ইস্যু না। আর আরেকটা জিনিস কি, ওদের আমি জাস্ট আপনার কথা বলতে বলে ভাবছিলাম, নরওয়েতে যে অ্যাটাকটা হয়েছিল তার 1-1.5 মাস পর আসলে আমি নরওয়েতে গিয়েছিলাম, মানে এই ঘটনা। আই ওয়াজ থিঙ্কিং যে নিশ্চয়ই এখন মানে মারাত্মক অবস্থা হবে। ভার্ভিকের যে ঘটনাটা ঘটলো, যে ডেমোক্রেট লেবার পার্টির মানে যুব দলের সম্মেলনে সে অ্যাটাক করলো, কিন্তু আই ওয়াজ সারপ্রাইজ যে আসলে কিচ্ছু না, মানুষ তার মতো মুভ করছে। ইংল্যান্ডে যখন চ্যাম্পিয়ন্স ট্রফি হলো তার কিছুদিন আগেই কিন্তু অ্যাটাক হয়েছে, কিন্তু আমরা দেখলাম বাংলাদেশ এয়ারপোর্টে, ওইটার কারণে বাংলাদেশ এয়ারপোর্টে আমাদের যে পরিমাণ সিকিউরিটি স্ক্যানিং করা হলো, হিথ্রোতে ওইরকম নেই। তো এটা নিয়ে আমরা কিছু কোয়েরি করে দেখলাম যে ওদের সিকিউরিটি সেন্সটা আসলে অন্যরকম, ওরা অন্যভাবে ভাবে, অনেক বেশি প্রযুক্তি নির্ভর, ব্যক্তি না। ওরা ওই ক্যামেরা মনিটর করে দৃশ্যমান আসলে নিরাপত্তার উপর তারা খুব একটা নির্ভর করে না। আমরা একটা বিরতি নিচ্ছি, ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে আরো আলোচনা আছে, ফিরছি একটু পর, সাথেই থাকুন। ক্লেমন দ্য গ্যালারি, ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারি, আমরা কথা বলছি দর্শক মূলত বাংলাদেশ দল আসলে যে ধরনের একটা পরিস্থিতির মধ্য দিয়ে বের হয়ে এসছে। ক্রাইস্ট চার্চে একটা ভয়াবহ হামলা হয়েছে, বন্দুকধারীর গুলিতে 50 জন মারা গেছে, এবং সেই হামলার লক্ষ্যবস্তুর খুব কাছাকাছি আসলে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা ছিলেন। ভাগ্যক্রমে তারা বেঁচে গেছেন এবং দেশে ফিরেছেন। আমরা সেই বিষয় নিয়ে কথা বলছি, আমাদের নিরাপত্তা, ক্রিকেটীয় নিরাপত্তা এবং ওভারঅল আসলে বিশ্বব্যাপী যে হেড ক্রাইমস বাড়ছে সেই বিষয়গুলো আমাদের আলোচনায় আসছে। আমরা অনেক ইস্যু নিয়ে আলোচনা করেছি ইস্তেক ভাই। আমার একটা প্রশ্ন, যে গতকাল বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা আমরা প্রশ্ন করেছিলাম যে আসলে যখন দলের ক্রিকেটাররা মানে ওই হামলা ঘটার পর ফিরে আসছিলেন, সেই সময়টা আসলে আমরা দেখেছি যে আসলে কোনো ধরনের নিরাপত্তা রক্ষী কিংবা তাদেরকে আসলে নিরাপত্তা দেওয়ার মতো কেউ ছিল না। মানে এরকম একটা সিনারিও দেখতে হয়েছে, সত্যি কথা এবং বাস্তবতা। মানে এটা আসলে কতটুকু এক্সপেক্টেড ছিল? হয়তো বাংলাদেশ যেভাবে নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া কিংবা অন্য দলগুলোকে নিরাপত্তা দেয়, সেটা নিউজিল্যান্ডে বাংলাদেশ দল পায়নি কিংবা পাবে না, সেটা অন্য আলোচনা, কিন্তু একদমই কিছুই ছিল না। মানে এটা আসলে কতটুকু এক্সপেক্টেড ছিল? না, এটা তো এক্সপেক্টেড একেবারেই ছিল না। পার্টিকুলারলি আমি যেটা প্রথমেই বললাম, যে এটা নিউজিল্যান্ডের যত পিসফুল কান্ট্রি হোক না কেন, প্রেক্ষাপটে এটা অ্যাবসলিউটলি একটা বিচ্ছিন্ন ঘটনা, নট গ্লোবালি, বাট এটা যে ব্যাপকতা কি হতো যদি এফেক্টেড কোনো না কোনোভাবে বাংলাদেশ টিম যদি এটা হতো, অবভিয়াসলি এটা ম্যাগনিটিউড মানে উড হ্যাভ বিন গন বিয়ন্ড প্রপোর্শনস, চিন্তার বাইরেই। তারপরেও যেটা যে জিনিসটা বললাম, অ্যাওয়ারনেসটা গ্রো করবে এটার, দে হ্যাভ টু টেক ইট সিরিয়াসলি, বিকজ ইফ সামথিং হ্যাড হ্যাপেন্ড, মানে বোথ পার্টি অ্যাওয়ারনেস গ্রো করবে, ইফ সামথিং হ্যাড হ্যাপেন্ড, নিউজিল্যান্ডের কিছু বলার কিছু থাকতো না। ICC would have been absolutely in no position to make any kind of statements. Now, ICC should also consider itself lucky, because security is an issue, security is an aspect, terrorism is an aspect, and it has been overlooked. There is no way that you cannot run away from this. এখান থেকে আমি নিজেকে লেজ গুটাবার কোনো স্কোপ নাই এখানে, যে কারণেই আমার মনে হয় যে henceforth coming days প্রত্যেকটা দেশের এখন কতখানি করবে সেটা অবশ্যই সব দেশের ইয়েটা তো এক ধরনের না, বাট এতদিন হচ্ছিল যে যেটা আমি বললাম যে মুসলমানরাই বুঝি জি মুসলমানদের উপর কেউ অ্যাটাক করবে না টাইপের একটা মনোভাব ছিল হয়তো। ইটস আ ক্লিয়ার প্রুফ টেররিজম does not belong to any religion. আমি একটু মামুন ভাই আপনার কাছে জানতে চাইবো, আমি প্রশ্ন করেছিলাম শুরুর দিকে যে আলটিমেটলি হচ্ছে বাংলাদেশের ক্ষেত্রে অন্যরা কেমন করে, আপনি যেটা বোঝানোর চেষ্টা করেছেন জোর যার মুলুক তার একটা, এটার কি একটা রেস্ট ছিল কিনা যে মানে কোনো ধরনের নিরাপত্তাই ছিল না, অথচ এমওইউতে বলা হয়েছে যে আসলে ন্যাশনাল লেভেলে সিকিউরিটি দেওয়া হবে?
হ্যাঁ, এটা মানে কোনো নিদর্শন নেই আসলে। হ্যাঁ, কোনো নিদর্শন নেই আসলে। এমওইউটা তো আমাদের আসলে দেখারও সুযোগ নেই। কালকে আমাদের ক্রিকেট বোর্ডের বলেছেন, তো নিশ্চয়ই আমি যেটা ধারণা করি যে একটা তো থাকেই, মানে এখন কিছু কিছু ক্ষেত্রে হয় কি আমাদের ওই যে আপনি দেখবেন যে ট্রেনের টিকিটের পিছনে অনেক কথা লেখা থাকে, অমুকের পিছনে, আমরা এগুলো পড়িও না, দেখিও না, কারণ এগুলো হচ্ছে সব অধিকার সংরক্ষণ করে ওইরকম আর কি। আমরা যখন এমওইউ সাইন করি, ওই ওরা যা লিখে দেয়, আমার কাছে মনে হয় এখানে তো নিরাপত্তা একটা লাইন হতে ছিল। এখন সেটা আসলে কি, যেমন এখন যদি আমি তারাও লিখতে হয়, আমরাও সাইন করতে হয়, এটা যখন কি, তো ন্যাশনাল লেভেলে যে সিকিউরিটির কথা লেখা ছিল মনে করেন, এবং আমরা যদি সিরিয়াসলি দেখতাম তাহলে ন্যাশনাল লেভেলের সিকিউরিটিটা কি দেয়া হচ্ছে না, তাহলে আমরা কেন এটা আগে কোনো কোয়েশ্চেনটা রেজ করি না? কারণ একদম শেষ টেস্টের আগে এসে তো সিরিজ তো এক মাস হয়েছে, বা এই বাংলাদেশ তো গত 5 বছরে 3বার নিউজিল্যান্ডে গিয়েছে, তাই না? তো আমরা কেন আগে এটা দেখি না যে ন্যাশনাল লেভেলের সিকিউরিটি পড়েছে কিন্তু আসলে কিচ্ছু নাই, এটা কেন আমরা দেখি নাই? ফলে জিনিসটা আসলে কিরকম, ধরেন এখন মনে করেন যে এখানে তো একজন বা দুজন নিউজিল্যান্ডে যদি থাকতো, ওদের যেটা হয় সিকিউরিটি কখনো আমরা দেখি এই জায়গাটায় কি একজন বা দুইজন মানে থাকে। এখন মনে করেন যে সেই ঘটনাটা যেটা আমি বলি, ঘটনাটা ব্যক্তিগতটা দেখেন এত আনএক্সপেক্টেড যে কি হতো, একজন সিকিউরিটি বাংলাদেশ টিমের সঙ্গে থাকতো, সে মসজিদ পর্যন্ত নিয়ে যেত মনে করেন, ঠিক আছে? তারপর বাংলাদেশ টিম যখন ঢুকে যেত, ইউজুয়ালি যেটা হয় এই 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 হচ্ছে প্রোটেকশনের জায়গা। এখন এটা হচ্ছে এটা মসজিদে যখন অ্যাটাক হবে, সেটা আসলে ঠিক বাংলাদেশ টিমের নিরাপত্তা বা ওইটা দিয়ে আসলে এটাকে না, আমার প্রশ্নটা হচ্ছে ডিফারেন্ট জায়গা। সেটা হচ্ছে যে ধরেন বাংলাদেশ টিম বেঁচে গেছে, ধরেন না, আলটিমেটলি তো বেঁচেই গেছে এবং বড় ধরনের একটা দুর্ঘটনা ঘটতে পারতো, কিন্তু কোনো কিছুই নাই, মানে আপনার অনেক কিছুই ঘটতে পারে, কিন্তু একটা গার্ড থাকবে না, মানে একটা ন্যাশনাল টিম মুভ করতেছে এক জায়গা থেকে আরেক জায়গায়, সেই জায়গায় এটা আমার কাছে বেশ বিস্ময়কর। কারণ সাধারণত কিন্তু আমরা তখন বিদেশে ওইসব দেশে আমরা দেখি মানে খুবই ধরনের কিন্তু কোন না কোন লেভেলে কিন্তু একটা সিকিউরিটি থাকে, কোন না কোন লেভেলে। সেটা হচ্ছে খুব আমাদের মতো তো ব্যাপক না, কিন্তু টিমের সঙ্গে হয়তো একটা আর্মড একটা লোক হয়তো টিমকে সে তুলে দিচ্ছে, আবার হয়তো মাঠে একজন রিসিভ করছে, কাছে ভিজিবল কিছু একটা থাকে, একটা কিছু থাকে, মানে খুব ব্যাপকভাবে থাকে না। কিন্তু ধরেন যে একদম যে টিমের সঙ্গে কখনো কিছু দেখেন, এখানে একটা প্রবলেম হলেও হয়ে থাকতে পারে আর কি, যেটা হচ্ছে যে তিনটা পার্টি থাকার কারণে বা ওই যে এটা প্রপারলি ইনফর্ম করা হয়েছিল কিনা লিয়াজতে, যে আমরা তখন বিষয়টা কি ছিল জানেন, যে প্রেস কনফারেন্স হবে, বাংলাদেশ টিম প্র্যাকটিস করবে, কিন্তু ওই ফাঁকে নামাজ পড়ে চলে আসবে। কিন্তু আবার একই সঙ্গে এটাও ঠিক যে টিম যেহেতু বাস নিয়ে গিয়েছিল, ফলে ওটা তো একদম আমরা শেষ পর্যায়ে এটা কি বিসিবির অসহায়ত্ব নাকি হচ্ছে দায়িত্বহীনতা? মানে ধরেন এর আগেও তো বাংলাদেশ ট্যুর করেছে, অলমোস্ট সেম সিচুয়েশনে আমরাও ট্যুর করেছি, আমরা গিয়েছি দলের সাথে, এভাবেই আসলে মুভ করে দল। মানে এই জিনিসটা নিয়ে আলোচনা না করা বা কথা না বলা, কিংবা কাগজে কলমে আছে কিন্তু বাস্তবতায় নেই, এটা কি অসহায়ত্বের জায়গা নাকি হচ্ছে? না, আমার মনে হয় এটা একটা হচ্ছে গিয়ে বাইল্যাটারাল অ্যারেঞ্জমেন্টস একটা হচ্ছে, এবং নিউজিল্যান্ড ইজ অ্যাকচুয়ালি পিসফুল কান্ট্রি, সবই ঠিক আছে, কিন্তু কিছুই থাকবে না, মানে এটা তো হতে পারে না। আমার মনে হয় যে এখানে আমি কেন ট্রাস্ট করব? একটা পিসফুল কান্ট্রি হতে পারে, বাট আমি কেন ট্রাস্ট করব? আমার তো ন্যাশনাল অ্যাসেট। আমার মনে হয় যে এটা কোনো সময় কোনো দেশকে হয়তো বা এই ধরনের করা হয়নি, যেহেতু সিচুয়েশনটা হয়ে গেছে এরকম, সেজন্য আপাতত মনে হচ্ছে যে বিসিবির তরফ থেকে একটা বড় একটা ঘাটতি ছিল। আমি অসহায়ত্ব নাকি এটা? আমি কিন্তু দেখেন এই পার্টিকুলার এই ইস্যুতে আমি বিসিবিকে খুব দোষ দিতে চাই না আসলে, কারণ আমরা মিডিয়াও দেয়, আমরা কি আগে কখনো লিখেছি, আমাদের অনেক সাংবাদিক আমরা লিখেছি যে নিউজিল্যান্ডের আমাদের সিকিউরিটি আরো কেউ কখনো কোথাও বলে দেয়, কাজে ক্রিকেট বোর্ডকে এখানে দোষ দেওয়াটা আসলে আনফেয়ার। কনভিন্স ছিল সবাই, কনভিন্স ছিল। আর দুই নম্বর হচ্ছে যে ক্রিকেট বোর্ড এইসব জায়গায় বার্গেনিং এর জায়গায় যত যাই বলেন, আমরা মুখে মুখে বলতে পারি, যখন আপনি অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড আমাদের তো ক্রিকেটিং জায়গা থেকে দেখেন, আমরা টুরি পাই না, অনেক বড় দেশ আমাদের দিতে চায় না, তখন আমরা এগুলো বাড়াবাড়ি নিউজিল্যান্ডে গিয়ে 3 টেস্ট খেলাটাই অনেক ক্ষেত্রে সিকিউরিটি নিউজিল্যান্ডে তুললে এর আগ পর্যন্ত তুললে আমাদেরকে নিয়ে সবাই হাসতো, কিন্তু এখন আমরা তুলতে পারবো। পয়েন্ট ইজ হাউ উই আর ভবিষ্যৎ বদলে গেছে আসলে এই হামলার পর। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। ভবিষ্যৎ বদলে গেছে, তবে আমরা একই জিনিস আর দেখতে চাই না। বাংলাদেশ অনেক নিরাপদ থাকবে, বাংলাদেশ দল নিরাপদে ট্যুর করবে, সেই প্রত্যাশা রেখে শেষ করছে আজকের আয়োজন। সবাই ভালো থাকবেন।